দণ্ডবোধ নমস্কার। তোমালা দেখেছেন হামার চ্যানেল, মাটির মানছির মনের চ্যানেল। আজি হামার স্টুডিওত উপস্থিত আছে এক বিশেষ অতিথি। আজি উমার ব্যাপারে জানিম, উমার রাজনীতি ব্যাপারে তার সঙ্গত উমার জীবনে সুন্দর মুহূর্তর গল্প গেলাও কিন্তু শুনি নিম। আজি হামার স্টুডিওত উপস্থিত আছে মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। দাদা দণ্ডবোধ। দণ্ডবোধ তোমাকেও আর সমস্ত দর্শক যেগুলো আমার আছে আমার চ্যানেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দাদা, তোমার তো একজন স্কুল শিক্ষক, এবার স্কুল শিক্ষক থাকিয়া রাজনীতি আসিলেন। এই রাজনীতিতে আসার জন্য কি বিশেষ কোনো কারণ ছিল? রাজনীতিতে আসার জন্য সেরকম কোনো বিশেষ কারণ তো নাই। স্কুল শিক্ষকতার চাকরি মোর আছে, এলাও আমি করো, আর সেটা অনেকের থেকে চলে। তো যেহেতু বাড়ির মোর একটা রাজনীতির একটা পারিবারিক একটা যোগসূত্র আছে, যেহেতু মোর বাবা একটা সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এবং মোর মাও সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন, গ্রাম পঞ্চায়েতের দুবার জেতা মেম্বারও ছিলেন। তো স্বাভাবিক বাড়ির একটা সেই পরিবেশ ছিল। মোর রাজনীতি আসাটা কিন্তু হঠাৎ করিয়ায়, মানে মোর এরকম না হয় যে আমি ছোটোবেলা থেকে রাজনীতির সাথে যুক্ত বা করো। হ্যাঁ, বাড়ির যে পরিবার সেটা রাজনৈতিক পরিবার, কিন্তু মুই 2016 সালে হঠাৎ করিয়া বিজেপির যখন আর বিধানসভার প্রার্থী হিসেবে মোর নাম ঘোষণা হয়, তখন থেকে আমি সক্রিয় রাজনীতিটা করো। এই এখনো পর্যন্ত সেটা মোর চলিয়ে আসছে এই যুগে। তো রাজনীতিবিদ আর শিক্ষক তার সাথে কোনো আলাদা কোনো মেলবন্ধন নাই, এটা হঠাৎ করে রাজনীতি মানে আসা হচ্ছে। রাজনীতি, এই বিজেপির যে আইডিওলজি আছে, সেই আইডিওলজির প্রতি আকর্ষণ হয়া বিজেপি করা, নাকি মন থেকে বা ছোটবেলা থেকে যেহেতু পারিবারিক একটা তোমার রাজনীতির পরিবার ছিল সেই জন্য বিজেপি করা? যেহেতু হ্যাঁ, একটা তো পারিবারিক একটা যোগসূত্র আছে, তার সাথে সাথে আমি ছোটবেলা থেকে একটা সামাজিক সংগঠন, যেটা একটা রাষ্ট্রপ্রেমী একটা সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ওর সাথে আমি ছোটবেলা থেকে যুক্ত ছিল। তো সেটা একটা মোর একটা ভাবনার সাথে বিজেপির যে আদর্শ, বিজেপির যে দেশপ্রেম আছে, বিজেপিও যা যে দেশ সবার আগত, বিজেপি পার্টির কয় যে নেশন ফার্স্ট, ঠিক আছে না, সেলফ লাস্ট। তো এই ধরনের একটা বিষয় আছে, ভারত মাতাকে জয় করা বিজেপির একটা স্লোগান। তো স্বাভাবিকভাবে বিজেপি দেশের জন্য কাজ করে। তো বিজেপির আদর্শ নীতি যেরকম আছে, অন্যান্য দলও কিন্তু সেই রকম নীতি আদর্শ নাই। তো স্বাভাবিকভাবে বিজেপির সেই নীতি আদর্শের প্রতিও কিছুটা আকৃষ্ট হয়, এবং যে সামাজিক সংগঠনের সাথে আমি যুক্ত, এই দুটার আদর্শ প্রায় একই রকম, সবারই মূল কথা দেশপ্রেম, সেজন্য বিজেপির প্রতি আসা এবং বিজেপির ক্যান্ডিডেট হয়, আমার নাম ঘোষণা হওয়ার পরে সক্রিয়ভাবে বিজেপির সাথে যুক্ত থাকে এখনো পর্যন্ত এই কাজ আমি করেছি। দাদার যেহেতু আমার জীবনের গল্প শুনিবার চাইছি, তো সেই জন্য আমি একটা প্রশ্ন করিবার চাহাছু। সেটা হচ্ছে, দাদার কি পড়াশোনা কি উত্তরবঙ্গ, নাকি উত্তরবঙ্গ বাহির যাও পড়াশোনা করেছে আনন্দময় দা? পড়াশোনা বেশিরভাগ তো উত্তরবঙ্গে, যেহেতু আমি উত্তরবঙ্গের এখানকার মানুষই, তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গটা তো প্রথম ছোটোবেলা থেকে যে স্কুল মোর সেটা শিশুতীর্থ শিব মন্দির, তারপরে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, বাবা মোর যে স্কুলের শিক্ষক ছিলেন খড়িবাড়ি হাই স্কুল, সেটা তোমার পড়াশোনা, তারপর দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং তারপরে মোর ফালাকাটা বিএড কলেজ থেকে মোর বিএড করা, এবং বিএড করার পরে আমার এমএড করার জন্য আসাম ইউনিভার্সিটি, যে শিলচর, যেটা কেন্দ্রীয় মানে কেন্দ্র সরকারের ইউনিভার্সিটি, তো সেই ইউনিভার্সিটিতে আমার এমএড করা হয়েছে। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ মিলিয়ে এবং তার উত্তরবঙ্গের বাইরে শুধু এমএড করার জন্য আসাম ইউনিভার্সিটি শিলচর পর্যন্ত আমার যাওয়া হয়েছে। দাদার অবসর সময় একজন বিধায়কের কাছত কিন্তু খুব সময় খুবই কম থাকে হাতত, আর যেটুকু সময় পায় সেটুকু সময় কি করে একজন বিধায়ক, সে শুনিবার চাচ্ছে আমার। ঠিক, বিধায়ক হলে তো অনেক লোকের অনেক রকমের সমস্যা, তার সাথে যোগাযোগ করা, নিজের কিছু মিটিং মিছিল, পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন সামাজিক প্রোগ্রাম অ্যাটেন্ড করা, বিভিন্ন মিটিং, আমার বিধানসভার অধিবেশন, স্ট্যান্ডিং কমিটির মিটিং, কখনো কখনো দিল্লির মিটিং, তো স্বাভাবিক এগুলো থাকে। তার ফাঁকতো যেটুকু সময় পাওয়া যায়, কিছু কিছু সময় ঘুরে বেড়া, যদি সময় পাওয়া যায়, ঘুরতে খুব ভালো লাগে, সেই জন্য ঘুরে বেড়া যাওয়া যায়, পরিবারক সময় দেওয়া, বই পড়া, কখনো কখনো গান শোনা, এই ধরনের বিষয়গুলো নিয়ে সময় কাটিয়ে যায়। বই পড়া, আনন্দদা যেহেতু বই পড়ার কথাটা উঠিল, তো লাস্ট কি বই পড়িছে? বই তো ওরকম লাস্ট বলে কিছু নেই, বই সবসময় পড়া থাকে, বিভিন্ন আমার পার্টিরও কিছু লিটারেচার থাকে, সেগুলো পড়ি, কিছু কিছু উপন্যাস, কিছু কিছু ছোট গল্প, কিছু কবিতার বই, এরকম কিছু প্রবন্ধ, এই ধরনের অনেক কিছু বই থাকে। তো এই ধরনের কিছু না কিছু চলতে থাকে মাঝে মধ্যেই। আনন্দময় দার প্রিয় সাহিত্যিক কায়? ওর প্রিয় সাহিত্যিক তো আমার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওর খুব ভালো লাগে আমার বিভিন্ন উপন্যাস বা বিভিন্ন যে
দেশপ্রেমী যে লেখাগুলো সেগুলো খুব ভালো লাগে। ভালো লাগার যেহেতু কথা উঠিল, তো আনন্দময় বর্মন ব্যক্তিগতভাবে কি কি করিতে ভালোবাসে? ব্যক্তিগতভাবে কোনো যে বিভিন্ন ধরনের কাজ তো আছেই, একটা সামাজিক যে দায়বদ্ধতা, সমাজের কিছু ভালো কাজ করে, সেটা একটা ছোটবেলা থেকে সেই প্রেরণাটা ছিল যে যদি মানুষের কিছু করা যায় মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, সেটা একটা ভালো লাগে। আর বাকি অবসর সময় যেগুলো আমি কোনো যে কিছু গান শোনা, কবিতা পড়া, ঘোরাঘুরি করা, পরিবারের সময় দেওয়া, সমস্ত কিছুই ভালো লাগে। তবে সবচেয়ে ভালো লাগে যদি সমাজের জন্য কিছু ভালো উদ্যোগ যদি নেওয়া যায়, মানুষ যদি সমাজের কিছু কাজে আগে আসে, আমার পাশে যদি দাঁড়া যায়, এটাতে খুব ভালো লাগে। মানে মূল বিষয়টা হচ্ছে ঘুরি ফিরি সমাজ নিয়েই ভাবা আনন্দময় দ্বার, তাই তো? সমাজ তো, আমরা যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, তো স্বাভাবিকভাবে নিজের সমাজের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য, দেশের জন্য তো কিছু চিন্তা ভাবনা থাকা অবশ্যই সবার উচিত। ওই সেই ভাবনাটা ছোটবেলা থেকে আছে, আর সেটা এখন আমি বজায় রাখবো। এবার একটু রাজনীতির বিষয় নিয়ে চর্চা করি। আনন্দদার জীবনত যে রাজনীতি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু চর্চা করি। আনন্দময়দা, প্রথমে একটু আমি জানিবার চান, মানে একটু একটু পুরানা, যদিও একটু একটু পুরানা, তোমার মানে দলত অন্দরমহলত একটা ভীষণভাবে একটা ঝামেলা হয়েছে। সেই ঝামেলাটা তার মধ্যে রাজ্য জেলা সভাপতি থেকে তো খাটানো হয়েছে, সরানো হয়েছে, এটা নিয়ে কি খবর চান? এই ধরনের সোশ্যাল মিডিয়া হোক বা মিডিয়া হোক, এগুলো চলে রাজনীতিতে, এই ধরনের বিভিন্ন ধরনের গল্প এগুলো সব চলে। তো এই ধরনের কিছু বিষয়, এটা পার্টির একটা স্বাভাবিকভাবে একটা সাংগঠনিক স্ট্রাকচার থাকে। পদ তো আর চিরস্থায়ী নয়, পদ ক্ষণস্থায়ী। তো স্বাভাবিক পার্টির নিয়ম আছে, একজন সভাপতিদের সারা জীবন সভাপতি থাকে না, পার্টির তার দায়িত্ব পরিবর্তন হয়। তো স্বাভাবিকভাবে পার্টির যে নিয়ম আছে সেই নিয়মে তো সেই সময় তো অনেকগুলো জেলা সভাপতি চেঞ্জ হয়েছে, 15টা জেলা সভাপতি একসাথে চেঞ্জ হয়েছে, স্বাভাবিকভাবে চেঞ্জ হয়েছে। আমার পার্টি যখন অন্য দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব আমি পালন করেছো। কিন্তু এই ধরনের বিষয় কিছু নাই যে চেঞ্জ করে দেওয়া। তো এটা পার্টির একটা মানে সাংগঠনিক কাঠামোর মধ্যে আছে যে পার্টির জেলা সভাপতি তার পরবর্তীকালে অন্য দায়িত্ব দেওয়াই হয়। এইভাবেই চলে আমার পার্টি। দাদা, বর্তমান উত্তরবঙ্গ যে বিষয়টা নিয়ে চর্চায় আছে তা হচ্ছে বাগডোগরা বিমানবন্দর নাম নিয়ে একটা নাম পরিবর্তন নিয়ে তুমুল একটা চর্চার বিষয় হয়ে গেছে। অনেকজনে অনেক ধরনের নাম কছে যে এই ধরনের নাম হবে। তো তোমার ব্যক্তিগতভাবে, তোমার একজন রাজবংশী, তার মধ্যে ওই এলাকারই বিধায়ক, তো তোমার এটা না কি মন্তব্য হওয়ার চাই? তবে হ্যাঁ, এটা ঠিকই যে বাগডোগরা বিমানবন্দর আরও সম্প্রসারণ করার জন্য কেন্দ্র সরকার প্রায় 3000 কোটি টাকা খরচ করিয়ে বাগডোগরা আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করেছে। তো বাগডোগরার যে একটা নামের যে ভূমিকা বা গুরুত্ব যেটা আছে, এই নামটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রাজবংশী শব্দ থেকে আসা। বাগডোগরা, যেটা না বাঘ মানে ডাকে বা গর্জন করে, তো স্বাভাবিক বাগডোগরা নামটাও রাজবংশী। এবং যে এয়ারপোর্টের যে জমিদাতা, যেগুলো রিসেন্টলি অনেকে মোর সাথে যোগাযোগ করছে, তো আমরা যে সমস্ত কাগজপত্র দেখা যায় তাতে দেখা যায় যে বিভিন্ন যে জমিদাতার যে লোক, তাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু রাজবংশী সমাজের। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে একটা রাজবংশী সমাজের একটা প্রভাব বা একটা আছে, এবং এই ধরনের একটা বড় এয়ারপোর্ট যেটার সাথে রাজবংশী লোকের একটা সরাসরি সম্পর্ক আছে, জায়গার নামের দিক থেকে হোক আর এয়ারপোর্টের জমিদাতার নামের থেকে হোক। তো স্বাভাবিক আমিও চাও যে উত্তরবঙ্গতেই কোনো এত মহাপুরুষ আছে, উত্তরবঙ্গের কোনো মহাপুরুষ সে রাজবংশী সম্প্রদায়ের হলে বেশি ভালো। তার নামে যদি এয়ারপোর্টটা হয় তাহলে সেটা খুব ভালো হয়। কিন্তু অন্যান্য জায়গার থেকে যে সমস্ত নামগুলো আসছে সেগুলো কিন্তু কারো উত্তরবঙ্গের সাথে খুব সরাসরি সম্পর্কযুক্ত কারণ না হয়, সেজন্য মোর যেটা চাওয়া বা ধারণা, যেটা কেন্দ্র সরকার বিবেচনা করে দেখবে যে উত্তরবঙ্গেরই কোনো যদি রাজবংশী লোকের নামে যদি এয়ারপোর্টটা করা যায়, এটা ঠাকুর পঞ্চানন বর্মার নাম আছে, বীর চিলারায়ের নাম আছে, এই ধরনের কোনো নামের সাথে যদি বাগডোগরা এয়ারপোর্টকে যুক্ত করা যায় এবং বাগডোগরা নামটাকে যাতে রাখা হয়, তাহলে মনে হয় সব থেকে ভালো হবে। তো মোটে যদি এই ধরনের কোনো দাবি দেওয়া আসে তাহলে নিশ্চিত আমি সেটা কেন্দ্র সরকারের যেটা জানানোর দরকার সেই দপ্তর নিয়ে অবশ্যই জানাবো। মূল বিষয়টা হচ্ছে তোমার চাহাচ্ছেন যে বাগডোগরাও থাকুক, তার সঙ্গে আমার উত্তরবঙ্গের যে মহাপুরুষগুলো আছে উমার নামও যুক্ত থাকুক। অবশ্যই, যে বাগডোগরা যেহেতু নাম, এই নামটারও তো একটা গুরুত্ব আছে, এই নামটার একটা প্রাধান্য আছে। এতদিন ধরে যে এয়ারপোর্টের নাম বাগডোগরা নামে আছে, তো বাগডোগরাটাকেও বাদ দেওয়াটা ঠিক হবে না। বাগডোগরা নাম থাকুক, এবং বাগডোগরা নামের সাথে সাথে যে কোনো একজন উত্তরবঙ্গের কোনো একজন মহাপুরুষের নাম এই সাথে যুক্ত হোক। ওইভাবেই হয় বিভিন্ন অন্যান্য যে রাজ্যের এয়ারপোর্টগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো না কোনো জায়গার নামও থাকে এবং কোনো মহাপুরুষের নাম দিয়েও সেই এয়ারপোর্টগুলো করা হয়। তো সেভাবে যদি এখানেও হয় সেটা খুব ভালো হবে।
দীর্ঘদিনের একটা সমস্যা, মানে 6 মাস কাজ করেছে, আবার 6 মাস বসিয়ে আছে। আমি একটু জাবারচাং বালাসন নদীর যে সমস্যাটা, এটা একটা ভীষণ বড় সমস্যা দাঁড়িয়ে গেছে। শুধু শিলিগুড়ি এই সমস্যার সম্মুখীন হয় না, গোটা উত্তরবঙ্গে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ বেশিরভাগ মানুষ খাঁটি খাওয়া মানুষ, তো হাজার হাজার মানুষ যে বালাসন নদীর উপর নির্ভর করিয়া চলেছে, তারপর 6 মাস বন্ধ, আবার 6 মাস খোলা হচ্ছে নদী। তো এই যে হাজার হাজার মানুষ যে কর্মহীন হয়ে পড়েছে, আমার যে রুজি রুটির টান পড়েছে, এটা নিয়ে কি করছেন? এবং বালাসন নদীর যে সমস্যা আছে সেটা কিন্তু সমাধান করা যায়। এটা ঠিকই, বালাসন নদীর একটা বড় সমস্যা আছে। বালাসন বা এই ধরনের আরো যে অন্যান্য নদীগুলো আছে, মহানন্দা হোক বা চেঙ্গা হোক, বিভিন্ন নদী আছে আমার এলাকার, সবগুলোতে কিছু না কিছু সমস্যা আছে। এবং বালাসন নদীর উপর জীবন জীবিকা নির্ভর করে এরকম কিন্তু হাজার হাজার মানুষ আছে। আমার কিন্তু হয়তো সারা বছরের ওই একটাই কাজ, নদীর কাজ খুলিবে, নদীর থেকে বালু পাথর তুলিয়া আমরা নিজেদের রুজি রুটিটা জোগাড় করিব। কিন্তু এই দীর্ঘদিন থেকে এই যে বালাসন নদীর যে লিজগুলো আছে, যে বিভিন্ন ঘাটগুলো আছে, সেই ঘাটগুলো কিন্তু 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু সেগুলো বন্ধ হয়ে আছে, মানে সেগুলোর ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তারপরে দীর্ঘ এই যে 23-24 মানে 2 বছর প্রায় হয়ে গেল, 2 বছর ধরে কিন্তু নতুন করে সে পুনর্নবীকরণ করা হয় না। তাতেই কিন্তু বিভিন্ন লোকের সমস্যা হচ্ছে, আমরা সরাসরি কাজ করিয়ে পারছি না। এবং এর ফলে কিন্তু আমার এই যে সরকার, রাজ্য সরকারের যে একটা রাজস্ব, যে রয়্যালটি যেটা নেওয়া হয়, সেই রয়্যালটিটাও কিন্তু তোলা বন্ধ। এতেও কিন্তু সরকারের কিন্তু কোটি কোটি টাকা লোকসান আছে। তারপরেও সরকারের কোনো হেলদোল নাই। নিজে মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে চিঠি দিছু যে অবিলম্বে লিজগুলোর পুনর্নবীকরণ করা হোক এবং সাধারণ মানুষ যাতে কাজকর্ম করিয়া খাবার পারে, আমাকে সেই সুবিধাটা করে দেওয়া হোক এবং সরকারও যাতে ক্ষতি না হয়, সরকারের সেই রয়্যালটিটা যাতে চালু হয়, এটা করা হয়েছে। কিন্তু তারপরেও আমরা কিছু করে না। মনে হয় তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতার সাথে, মন্ত্রীগুলোর সাথে হয়তো আমার কিছু সেটিং আছে, যে রাতের অন্ধকারে বিভিন্ন এই ধরনের গাড়িগুলা চলাচল করে, হয়তো জেসিবি লাগে দেওয়া, পপলিং লাগে দেওয়া, নদী থেকে মাল নিয়ে আসে এবং তার ফলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হয়। এই কয়েকদিন আগতে আমার পাথরঘাটাতে একটা বড়সড় দুর্ঘটনা হয়েছে। ভাগ্যক্রমে একটা ডাম্পার গাড়ি, মানে সেই রাতের 1টা-2টার সময় চলছে, ওর জন্য রাস্তার লোক ছিল না, জন্য হয়তো কেউ হতাহত হয়নি, না হলে কিন্তু 4-5টা দোকান খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা এই নিয়ে বিভিন্ন ধরনের ডেপুটেশন দেওয়া, আন্দোলন, সেগুলোও করছি, চিঠি দেওয়া, মুখ্যমন্ত্রীর প্রতি জানানো, বিধানসভাতে এই বিষয়টা তুলে সব কিছু করা হয়েছে। তারপরেও কিন্তু আর এই সরকারের কোনো হেলদোল নেই। আমরা চাই যে খুব দ্রুত অতি সত্বর যাতে এই বালাসন নদীর উপর যে জীবন জীবিকা নির্বাহ করে এই ধরনের মানুষগুলো আছে, নির্ভর করে আমার যাতে রুটি রুজির ব্যবস্থা যাতে খুব তাড়াতাড়ি করা হয় এবং লিস্টগুলো যাতে খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হয়, মানুষ যাতে আমার নিজের কাজটা খুব ভালোভাবে করে পারে। তো আমাকে কবার চাচ্ছেন যে বালাসন নদীর উপর কিছু মানুষ মাফিয়া রাজত্ব করেছে? অবশ্যই তৃণমূলের তো বিভিন্ন মাফিয়া রাজ তো আছেই, আমার সমস্ত জায়গাতে মাফিয়া সিন্ডিকেট রাজ আছেই। সে জমি মাফিয়া হোক, বালু মাফিয়া হোক, পাথর মাফিয়া হোক, এরকম চাকরির দুর্নীতি হোক, বিভিন্ন ধরনের কেলেঙ্কারি আছেই। তো রেশন দুর্নীতি থেকে শুরু সব কিছুই আছে। তো সাবিয়ে আমরা চাই যে কিছু লোকের সুযোগ সুবিধা করার পরিবর্তে যদি একটা যে সমস্ত গরিব সাধারণ মানুষ আছে আমার যদি সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাহলে ভালো হবে। আমরা তৃণমূলের নেতারা আমার 5টা লোকের বেশি মুনাফা রোজগার করার জন্য কিন্তু যে হাজার হাজার লোক এই বিপদের সম্মুখীন হবার আছে। যেহেতু দুর্নীতির কথা উঠিল, কিছুদিন আগত যে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল উমালাক কিন্তু ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করা হয়েছে, তারপর কিছুদিন আগত জামিন পায়। এই যে এত বড় দুর্নীতি করার পর জামিন পাইছে, এটি কেন্দ্র সরকারের ভূমিকাটা কি? তাই এটা তো সরকারের ভূমিকা খুব বেশি নাই। এটা হচ্ছে কোর্টের একটা বিভিন্ন রকমের ব্যাপার থাকে। কোনো আসামিক ধরা হলে সে কোর্ট তাকে জামিন দেওয়ার পারে, নাহলে কোর্ট তাকে জেল হেফাজত দেওয়ার পারে বা পুলিশ রিমান্ড দেওয়ার পারে। এটা কোর্টের ব্যাপারে, সরকারের খুব বেশি বড় ব্যাপার নাই। এটা তদন্তকারী সংস্থা যাই আছে আর কোর্টের যে নিয়মগুলো আছে তার মধ্যে এটা সীমাবদ্ধ। এটা এখানটায় রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের খুব বেশি বড় ভূমিকা নেই। যে তদন্তকারী সংস্থাগুলো আছে দেখো দুর্নীতি তো করছে, আজ এই তৃণমূলের যে এত বড় বড় নেতা মন্ত্রীগুলো ধরা পড়ছে, এগুলো তো আর এমনি ধোয়া তুলসী পাতা নয়। এগুলো সবাই বিভিন্ন রকম হাজার হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। তো আমার ফ্ল্যাট থেকে, আমার বান্ধবীর ফ্ল্যাট থেকে এত রকমের দুর্নীতি করছে, ট্রেড কেলেঙ্কারি করছে, আজ 26,000 নিয়োগ হয় না, সেগুলো কেলেঙ্কারি হয়ে আছে। তো স্বাভাবিকভাবে এগুলো খুব একটা বড় ধরনের দুর্নীতি করছে। বা যে তদন্তকারী সংস্থাগুলো আছে আমার আরেকটু ভালো করিয়া যদি এই কেসটা নিয়ে যদি আমার চার্জশিট দেওয়া বা বিভিন্ন রকম তদন্ত করা ছিল যে ঠিকঠাক করে তাহলে নিশ্চিতভাবে এখন হয়তো বর্তমানে পার্থ চ্যাটার্জি হয়তো জামিন মুক্ত আছে, কিন্তু আবার এই তদন্তের যদি ঠিকঠাক অগ্রগতি হয় তাহলে
নিশ্চিতভাবে আবার আমার ধরা হবে এবং আমার একটা সাজাও নিশ্চিতভাবে হবে। কয়েক বছর জেল তো খাটা আমার একটা অবধারিত হয়ে আছে। তাহলে আনন্দময় বর্মন তাহলে কভার চাষে যে ইডি সিবিআই ঠিক মতো তদন্ত করে না? এটা তো এখন কেন্দ্র যে তদন্তকারী সংস্থাগুলো আছে যেগুলো আমরা ধরছি ওরা ঠিক করবে। এখন এইটা তো কেসের এখনো সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, শেষ হয় নাই। এখন হয়তো এই মুহূর্তে বেল পেয়েছে, অনেক সময় খুনের আসামিও হয়তো বেল পাওয়া যায়, কিন্তু যখন আবার ফাইনাল যে ভার্ডিক্টটা আসে, ফাইনাল যে সাজাটা আসে, তখন কিন্তু তাকে জেল খাটিবারে হয় বা তার যে যতটা সাজা খাটা সেটা খাটিবারে হয়। তো স্বাভাবিকভাবে হয়তো সেই রকম সময় আবার আসবে। তদন্ত প্রক্রিয়া তো শেষ হয়নি, তদন্ত প্রক্রিয়া চলাকালে এটা হয়তো বেল পাইছে সাময়িক, আবার হয়তো তদন্ত যখন শুরু হবে বা সেই প্রক্রিয়া তো চলেছে, আবার কোনো না কোনো সময় যখন একটা ফাইনাল ভার্ডিক্ট হবে, ফাইনাল রায় আসবে, তখন নিশ্চয়ই পার্থ চ্যাটার্জি আবার জেলের কারাগারে থাকবে হবে। আনন্দময় বর্মন বিধানসভাত যে বিধানসভার অধিবেশন হয় সেটা কার প্রায়োরিটি বেশি প্রাধান্য পাচ্ছে? আনন্দময় বর্মন একজন বিধায়ক যার প্রধান কাজ হচ্ছে শাসক দলক চাপিয়া ধরা, নাকি মাটিগাড়া নকশালবাড়ির যে ভোটাররা উমার প্রায়োরিটি? হ্যাঁ, বিধানসভায় তো বিভিন্ন ধরনের কার্যকলাপ তো আমার থাকে। যখন যখন অধিবেশন হয় তখন স্বাভাবিকভাবে বিধানসভা যখন আমার নিজস্ব এলাকাগুলো আছে, মোর মাটিগেরা এবং নকশালবাড়ি দুটো ব্লক আছে, এই দুটো ব্লকের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরা সেটা আমার একটা কাজ। বিভিন্ন মন্ত্রীর প্রশ্ন করা, আমার বিভিন্ন ধরনের চিঠি দেওয়া মোট এই এলাকার সমস্যাগুলো নিয়ে, সেগুলো আমি করো। এবং তার সাথে সাথে যেহেতু আমরা বিরোধী দলত আছি, বিরোধী দলেরও একটা কাজ যে শাসক দলের যে বিভিন্ন ভ্রান্ত নীতিগুলো আছে সেই নীতিগুলো তুলে ধরা এবং আমার যে ভুল টুলগুলো আছে সেগুলো তুলে ধরা এবং রাজ্যের প্রশাসন যাতে একটা স্বাভাবিকভাবে ভালোভাবে আর এলাকার বা রাজ্যের উন্নয়ন করার পরে সেই চেষ্টা করা। দুইটা কাজ আমার করা হয়। বিভিন্ন যখন ডিবেটগুলো হয় সেই ডিবেটগুলো এই রাজ্য সরকারের যে সমস্ত ভুল নিয়ম ত্রুটি আছে সেগুলো চোখে আঙুল থেকে তুলে দেওয়া, সেগুলো আমরা করি। এবং আমার যে বিভিন্ন এলাকার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমি বিভিন্ন মন্ত্রী তুলে ধরো, সেগুলো নিয়ে প্রশ্ন করা হয়, সেগুলো নিয়ে চিঠি দেওয়া হয় এবং তার উত্তর আমরা কখনো কখনো দেয়, কিন্তু সেই উত্তরের খুব বেশি ফলপ্রসূ কিছু হয় না। স্বাভাবিকভাবে আমরা কাজটা করে যাই এবং রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দিক থেকে যে ব্যর্থ, সেই ব্যর্থতা আমরা চোখে আঙুল দিয়ে তুলে ধরি। অনেকেরই একটা প্রশ্ন, বিরোধী দলের বিশেষ করে যে আনন্দময় বর্মন কিছু করি পারে নাই। দেখো, বিরোধী দলের নেতা হয়ে বা এমএলএ হয়ে এমপি হয়তো খুব বেশি কিছু করারও সুযোগ আমরা দেয় না, কারণ অন্য রাজ্যের একজন বিধায়কের যে সুযোগ সুবিধা থাকে বা সবার চোখে যে একটা প্রশাসনের চোখে যে একজন বিধায়ক, তার কিন্তু তার কোনো পার্টির রং থাকা উচিত নয়। একজন বিধায়ক মানে জনপ্রতিনিধি, কিন্তু এই রাজ্যে একমাত্র ব্যতিক্রম। এই রাজ্য সবসময় জনপ্রতিনিধি হলেও দেখা হয় যায় বিজেপির বিধায়ক না তৃণমূলের বিধায়ক, এগুলো একটা থাকে, কিন্তু তারপরেও কিছুই যে হয় না সেরকমও কিছু নয়। মোট যে সমস্ত কাজগুলা বিধানসভার যে তুলে ধরা, সেগুলো আমার তুলে ধরা আছে, বিভিন্ন এলাকার সমস্যা সেগুলা, এবং যে সমস্যার সমাধান আর আমার রাজ্য সরকার করিয়া পারে সেগুলো কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতা। আজই একজন বিধায়ক হিসেবে মোট ব্যর্থতা না হয়, এই এলাকা আজ কিন্তু গোটা রাজ্য কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা পরিচালিত এবং বিভিন্ন যে মন্ত্রীর যে দপ্তরগুলো আছে সেগুলো কিন্তু তৃণমূলের সরকারেরই কোনো না কোনো এমএলএ বা মন্ত্রী আমরা দেখে। এবং এই এলাকা তো আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে শুরু করে এই আমার এসজেডিএ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিগুলো বা বিভিন্ন পঞ্চায়েতের সবগুলোতেই কিন্তু তৃণমূল সরকারের নিয়ন্ত্রণে আছে। তো স্বাভাবিকভাবে ব্যর্থ যদি হয়ে থাকে তাহলে ব্যর্থতা কিন্তু রাজ্য সরকার এবং তৃণমূলের। আমরা আমার ফান্ডের যেটুকু কাজ সেটুকু কাজ সেটাও আমরা নিজেরা করিয়ার পারি না, সেটাও কিন্তু ডিএম হয়ে বিডিও হয়ে প্রধান আমরাই করে। আমরা শুধু রেকমেন্ডেশন করে দেওয়ার কাজ, সেই রেকমেন্ডেশনের কাজ আমার করা আছে। তার মধ্যে কিছু কাজ হয়েছে, কিছু কাজ এখনো চলেছে, আবার হয়তো কিছু কাজ কিছুদিন পরে চালু হবে। তো স্বাভাবিকভাবে আমরা কোনো আমার গাফিলতি কোথাও নাই বা কোনোখানে আমার ব্যর্থতা নেই। যদি কিছু এই উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ থাকে সেটা পুরোপুরি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকার আছে আমার। কিছুদিন আগতে লোকসভা ভোটকে এবং বিজেপির যে 400 পারের নারা, যে আগলিবার 400 পার, সেই 400 পারের কিন্তু তার ফল কিন্তু তার বিপরীত দেখা গেল। এই জন্য এই যে ফল যে বিপরীত দেখা গেল, কম হল ফলাফল, এর জন্য দায়ী কি কি বিষয় দায়ী হিসেবে দেখেছে? না, এরকম বিষয় নেই যে একেবারে বিজেপির একটা স্লোগান ছিল, যে কোনো ভোট আসলে যে কোনো দলের একটা কিছু স্লোগান তো থাকে, একটা মানে হ্যাশট্যাগ টাইপের কিছু একটা লেখা থাকে। তো স্বাভাবিকভাবে বিজেপির ছিল যে 10 বছর থেকে গোটা দেশের একটা ব্যাপক উন্নয়ন হয়েছিল। তো স্বাভাবিকভাবে লোকের মনের মধ্যে একটা ছিল যে দেশের এত উন্নয়ন, উন্নতি, প্রগতি, বিকাশ এই সমস্ত হয়েছে। তো স্বাভাবিকভাবে বিজেপির একটা স্লোগান ছিল 400 পার। তো 400 পার হয় নাই,
কিন্তু একেবারে খারাপ রেজাল্ট যে তাও না। বিজেপি আমার ক্ষমতায় আসছে, বিজেপি একাই 240টা আসন পেয়েছে, সমস্ত জোটফোট নিয়ে অনেক ধরাছোঁয়ার বাইরে একটা আসন। এবং কংগ্রেস যে প্রধান বিরোধী দল নেতা তোমরা 100 আসনও পায় নাই, বাকি দলগুলো তো আরও খুব কম, কারো 10টা 15টা 20টা করে এরকম আসন পেয়েছে। তো স্বাভাবিকভাবে বিজেপির রেজাল্ট খারাপ হয়নি। হ্যাঁ, হয়তো তুলনামূলক গতবারের থেকে একটু হয়তো এবারে আসন কম পাইছে, কিন্তু তাতে কোনো ব্যাপার নয়। বিজেপির যে উন্নয়নের যে কাজ, উন্নয়নের যে কর্মযোগ্য, সেটা কিন্তু বরাবর চলতে আছে এবং আগামী দিনেও সেই ধারাটা কিন্তু অব্যাহত থাকবে। এবং বিজেপি চায় যতক্ষণ না পর্যন্ত সারা পৃথিবীর সামনে ভারতবর্ষ একটা সবচেয়ে ভালো জায়গা পৌঁছে দেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই কাজটা চলতে থাকবে। অলরেডি বিজেপি একটা যে তৃতীয় অর্থনৈতিক দিক থেকে যে তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হয়ে গেছে, সেটা কিন্তু একটা বড় বার্তা ওটা দেশবাসীর সাথে আছে। এবার একটু রাজ্য আসো। রাজ্য যে 18টা সিট ছিল সেটা না, এবার 12টা সিট ঠেকিছে। তাহলে কি যে রাজ্য তোমার দলীয় কর্তারা আছে, যারা দলীয় কাজকর্ম করে, আমার কি কোনোটাও গাফিলতি আছে? এরকম হয়, নির্বাচনের তো অনেক কিছুই এটা থাকে, ভালো মন্দের বিষয় থাকে। হ্যাঁ, এবার হয়তো তুলনামূলক আমার গতবারের থেকে রেজাল্ট একটু খারাপ হয়েছে। ওটা দেশও তো যেমন একটু রেজাল্ট খারাপ হয়েছে, সেই তুলনায় আমার বাংলাতে একটু রেজাল্ট খারাপ হয়েছে। তো এটা সাময়িক। হ্যাঁ, এই ধরনের যে রেজাল্ট খারাপ হওয়ার পরে আমার যে চিন্তন মন্থন বৈঠকগুলো হয়, তাতে আগামী দিনে কী করে এর থেকে ভালো রেজাল্ট হয় সেই চেষ্টা আমার চলবে। ভুল ত্রুটি দোষ গুণ যেগুলো আছে, আমার কি খামতি ছিল বা বিরোধী কেন করে আরও বেশি আসন পায়, সেগুলো নিশ্চয়ই আমার বিশ্লেষণ আমার পার্টিতে হয়েছে এবং আগামী দিনেও হবে। এবং আগামী দিনে যাতে এর থেকে ভালো রেজাল্ট করা হয়, কারণ বাংলার যে পরিস্থিতি, বাংলার জনগণের মুক্তি দেওয়ার জন্য আগামী দিনে বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই। তো সেই জন্য বিজেপি আগামী দিনে বাংলার কী করে ক্ষমতাতে আসবে এবং বাংলার মানুষও কীভাবে পরিত্রাণ দেবে, আর সেই চেষ্টাটা বিজেপি করে যাচ্ছে এবং সেটা করবে। বিজেপির কি এলা থেকেই 2026 যে বিধানসভা ভোট আছে, এলা থেকে কি প্রচার শুরু করেছে? এলাহাবাদ থেকে প্রচার শুরু করে নাই, তবে 2026 একটা বড় নির্বাচন, স্বাভাবিকভাবে বাংলার সাথে আরও কয়েকটা রাজ্যতে নির্বাচন হবে। তো স্বাভাবিকভাবে বিজেপি যেহেতু একটা সর্বভারতীয় দল, বিজেপি সেই চিন্তন এই প্রক্রিয়া তো থাকে, নির্বাচন একটা পার্ট, কিন্তু দলগত সংগঠনগত বিষয়, তারপরে রাজনীতির ভোটের ময়দান, সমস্ত কিছু বিষয় থাকে। এখন আমার সংগঠন পর্বটা চলেছে, আমার সদস্যতা অভিযান চলেছে, তারপরে নিশ্চিতভাবে ভোট প্রক্রিয়া যখন শুরু হবে তার আগ থেকে আমার যে কাজ, ভোট কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি করিব। 2026 বিধানসভা ভোটত কি আমাকে আনন্দময় বরবনক আরো একবার দেখি পাবো? সেটা তো ব্যক্তিগত হিসেবে আমি পারবো না, সেটা আমার দলগত বিষয়। কারণ আমার একটা যেহেতু সর্বভারতীয় পার্টি, একটা পার্লামেন্টের বোর্ড আছে, ওরা ঠিক করে কোন এলাকা থেকে কায় দাঁড়াবে, কায় ক্যান্ডিডেট হবে। তো স্বাভাবিক সেগুলা কথার উত্তর দেওয়ার মোর সেই ইয়েটা নাই এই মুহূর্তে। দল সেটা ঠিক করবে, আর আমরা দলের সৈনিক হিসেবে দল যে দায়িত্বটা দেবে সেই দায়িত্বটা আমরা বরাবরই যেমন পালন করি, আগামী দিনে সেটা পালন করবো। বিজেপির কি ভোট পর্বত ওই স্লোগানটা কি উঠে আসে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে, তারপর ভোট নিবি গেলে, ভোট হয়ে গেলে তারপর ওই স্লোগানটা বিজেপির কণ্ঠ থেকে সরে যায় কেন? না, এই ধরনের কোনো বিষয় নেই। বিজেপির কোনো এই ধরনের স্লোগান নাই যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে বা ইয়ে হবে। তো এটা উত্তরবঙ্গের দীর্ঘদিনের একটা বঞ্চনার ফলে একটা এটাকার লোকের, সাধারণ মানুষের কিন্তু একটা দাবি। ওই জন্য বিভিন্ন ধরনের আন্দোলন একটা হয়ে গেছে। কোনো সময় কামতাপুরী আন্দোলন, কোনো সময় গ্রেটার কোচবিহার আন্দোলন, কোনো সময় উত্তরাখণ্ড আন্দোলন, কোনো সময় গোর্খাল্যান্ড আন্দোলন, কোনো সময় উত্তরবঙ্গ আন্দোলন। তো এটা এই লোকের যে স্বাধীনতার পরের থেকে যে বঞ্চনা উত্তরবঙ্গের প্রতি, দক্ষিণবঙ্গের হোক বা কলকাতা কেন্দ্রিক রাজনীতির হোক, তার বঞ্চনার প্রতিবাদে কিন্তু এই দাবিটা উঠেছে। হ্যাঁ, বিজেপির কিছু কিছু জনপ্রতিনিধি তাই এই দাবিটা যাতে আরও বৃহৎ আকারে সব সরকারের গোচরত আসে সেই চেষ্টাটা করিয়ে গেছে। এবং তার মধ্যে আমিও অনেক সময় কইছি যে হ্যাঁ, এটা উত্তরবঙ্গের একটা দীর্ঘদিনের দাবি, বঞ্চনার ফলে এই দাবিটা উঠে এসছে এবং সেই দাবিটা সাধারণ জনগণের, আমরা জনপ্রতিনিধি হিসেবে আমার সেটা দায়িত্ব, সেটা আরও সবার সামনে তুলে ধরা, সেই কাজটাই আমরা করছি। তো এটা বিজেপির ভোট কেন্দ্রিক বা ভোট নেওয়ার জন্য এটা কোনো দাবি নয়। বিজেপি বরাবরও চায় যে এলাকার উন্নয়ন হোক, সেই উন্নয়নটা আমরাও চাই। এবং এই উন্নয়নটা করার জন্য যদি এই ধরনের কিছু ছোট রাজ্যের বিষয় থাকে, এর আগেও তো দেশও তো অনেক ছোটো ছোটো রাজ্য তৈরি হয়েছে। তো এটা ছোটো রাজ্য হওয়াটা তার কোনো আলাদা কিছু না হয়। তো স্বাভাবিক ছোটো রাজ্য আগামী দিন তো অনেক ভাব পড়ে, রাজ্যের মধ্যেও অনেক ছোটো ছোটো নতুন জেলা তৈরি হয়, জেলার মধ্যে অনেক নতুন মহকুমা হয়, মহকুমার মধ্যে নতুন ব্লক হয়। তো স্বাভাবিকভাবে যদি এই ধরনের ছোট ছোট প্রশাসনিক ব্যবস্থা করা যায়, তাহলে সেই এলাকার উন্নয়নটা আরও বেশি করিয়া ভালো হয়। তো স্বাভাবিকভাবে বিজেপিরও এই ধরনের একসময় হয়েছে, ছোট ছোট রাজ্য করে দিয়েছে বিজেপির সরকার, আগামী দিন তো সেটা হবে। তো
সেটার সাথে ভোটের কোনো ব্যাপার নেই। আমরা প্রশাসনিক এলাকার উন্নয়ন করার জন্য, উন্নয়নটা আরও তাড়াতাড়ি করার জন্য এই ধরনের দাবিগুলো রাখি এবং মানুষের জনগণের যে দাবি উত্তরবঙ্গ নিয়ে আলাদা রাজ্যের বিষয় নিয়ে বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয় নিয়ে, কারণ উত্তরবঙ্গ একটা খুব সেন্সিটিভ এলাকা, খুব গুরুত্বপূর্ণ এলাকা ভৌগোলিক দিক থেকে। চারপাশে আর অনেকগুলো মানে বিদেশ রয়েছে, যেমন বাংলাদেশ হোক, নেপাল হোক, ভুটান হোক, এই ধরনের আছে, চীন খুব দূরতে আছে, কাছেতে আছে, এবং এই এলাকার মধ্যে চিকেন নেক আছে। তো স্বাভাবিকভাবে একটা ইন্টারন্যাশনাল থ্রেড এই এলাকার মধ্যে আছে। তো আমরা চাই যে এই এলাকাটা নিয়ে কেন্দ্র সরকারও আজ এই বাংলার বিভিন্ন ধরনের বিভিন্ন বাংলাদেশের জঙ্গি, বিভিন্ন পাকিস্তানি জঙ্গি ধরা পড়ে, তো এটা একটা সেফ করিডোর হয়ে আছে আমরা। তো এই এলাকাটার গুরুত্ব কিন্তু কেন্দ্র সরকারও চায়, দিবার চায়। ওই জন্য আমরাও চাই যে এই এলাকাটা যদি ধরো একটা যদি ইউনিয়ন টেরিটরি যদি হয়, তাহলেও কিন্তু এই এলাকাটা সরাসরি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ থাকবে। তাহলে এই ধরনের যে অপরাধমূলক জঙ্গিমূলক যে কার্যক্রম, সেগুলো কিন্তু ধীরে ধীরে অনেকটা কমে যাবে। মানে এই এলাকার মধ্যে অনেক ধরনের এই ধরনের অবৈধ কারবার, স্মাগলিং হোক, ড্রাগস ট্রাফিকিং হোক, হিউম্যান ট্রাফিকিং হোক, এই ধরনের অনেক কিছু কারবার চলে। তো আমরা চাই যে এই এলাকাটা একটু শান্তিপূর্ণভাবে, যাতে এই এলাকাটার উন্নয়নও যাতে হয়। এই ধরনের কেন্দ্রশাসিত অঞ্চল তো অনেক জায়গা আছে, ছোটো রাজ্য অনেক জায়গা আছে, তো এটা হবারই পারে। তো সময়ে আগামী দিনে কবে যে এটার কতদূর কী হবে, তাই আমরা চাই মানুষের যে দাবি দেওয়াগুলো সেগুলো নিশ্চিতভাবে একদিন একদিন পূরণ হোক। তোমরা চাচ্ছেন যে উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য হোক এবং কেন্দ্রশাসিত একটা অঞ্চল হোক, রাজ্য হোক। সেটা দাঁড়িয়ে তোমারই দলের এই উত্তরবঙ্গ আলাদা রাজ্য সেটা সমর্থন করে নাই। না, এরকম কিছু মেনে থাকো ব্যক্তিগতভাবে কায় সমর্থন করে, কায় সমর্থন করে না, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন ধরো ইউনিয়ন টেরিটরি হবে নাকি ছোট রাজ্য হবে, সেটা তো একটা কেন্দ্র সরকার, সেই মন্ত্রিসভা তার সিদ্ধান্ত নেবে, তারপরে হবে। তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ মানুষের থাকতে পারে। সব কিছু যে একেবারে মানে সমস্ত দলগতভাবেই হবে তা তো বিষয় নয়। স্বাভাবিক কারো পছন্দ অপছন্দ হবারই পারে, কারো বিরোধিতা থাকতে পারে, কারো সবকে সমর্থন থাকতে পারে। কিন্তু যখন একটা কেন্দ্র সরকার যদি কিছু নির্ণয় নেয়, তো সেটা সবাইকে তখন মানতে হয়। এর আগত তো এরকম অনেক ছোট রাজ্য হয়েছে, এরকম তো এটা প্রথমবার হবে। আবার যদি কেন্দ্র সরকার না করে, সেটাও আমরা মানি। তো এই আমরা চাই যে উত্তরবঙ্গের যেই আবেগ, উত্তরবঙ্গের যে চাহিদা, উত্তরবঙ্গের মানুষের যে বঞ্চনা, তার প্রতিবাদে এবং উত্তরবঙ্গের যে ভৌগোলিক যে অবস্থান, তার নিরিখে দৃষ্টি দিয়ে উত্তরবঙ্গের যদি জনের আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হয়, সেটা উত্তরবঙ্গের উন্নয়ন এবং উত্তরবঙ্গের এই প্রশাসনিক দিক থেকে, উত্তরবঙ্গের আন্তর্জাতিক যে সীমানার দিক থেকে এটা অনেকটা ভালো হবে, সেটা দেশের জন্যই ভালো হবে। আমার যে ভাষা দিয়ে কথা কছি, মায়ের ভাষা, সেই মায়ের ভাষা রাজবংশী কান্তাবলী ভাষা নিয়ে তোমরা কি কবার চাচ্ছেন যে এই ভাষাটা আরো উন্নতি করার দরকার, বা কেন্দ্র সরকারের স্বীকৃতি দিক, সম্মান দিক এই ভাষাটা, এটা নিয়ে তোমার কতদূর কেন্দ্র সরকারের সঙ্গে কাজ? না, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমার যে রাজবংশী বা কান্তাবলী ভাষা, এটা কিন্তু আমার কোটি কোটি মানুষ কথা কয়। আর যে শুধুমাত্র আমার উত্তরবঙ্গের লোক কথা হয় সেরকম তো না হয়, উত্তরবঙ্গ বাদ দিয়াও যে আসামও তো একটা বিস্তৃত অঞ্চলের মানুষই কিন্তু এই কথাতে কথা পায়। আসামেরও বাদ দিয়া অন্যান্য যে রাজ্যগুলো আছে, ছোটো ছোটো রাজ্যগুলো নর্থ ইস্টের, সেখানটা তো মণিপুর কও, নাগাল্যান্ড কও, বা যে আরও মেঘালয় কও, এই ধরনের রাজ্য, বিহার আছে, আমার বিহার আছে পাশতে, এবং ভুটানেরও কিছু কিছু আছে, নেপালও তো একটা বিস্তীর্ণ এলাকার লোক কয়, এবং আমার বাংলাদেশও তো প্রচুর একটা মানুষই আমার রাজবংশী সম্প্রদায়ের আছে, ওগুলো এই ভাষাতে কথা হয়। তো স্বাভাবিকভাবে যদি সংখ্যার সব মিলে হিসেবে পড়ে, তার 2-3 কোটি মানুষই এই কথাতে, এই ভাষাতে কথা বলে। এবং আমরাও চাই যে নিশ্চিতভাবে অনেকগুলো ভাষা আমার এখন 8ম তফসিলে আছে, কেন্দ্র সরকারের স্বীকৃত 22টা ভাষা আছে। তো এটা যদি একটা রাজবংশী বা কান্তাবলী ভাষাটাও যদি সেই স্বীকৃতির তালিকাতে আসে, এটা আমার জন্য গর্বের বিষয় হবে। এবং আমরাও চাই যে খুব তাড়াতাড়ি যাতে এই ভাষাটার স্বীকৃতি পায়। কারণ এই ভাষার উপর গবেষণা করিয়া কিন্তু আজ অনেক কিছু, অনেকে হয়তো অনেক পুরস্কার টুরস্কারও পাইছে, এবং এই ভাষা বিদেশিগুলাও মানে সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখা যায় যে অনেক দেশের, জাপান থেকে হোক, অস্ট্রেলিয়া থেকে হোক, ওরাও কিন্তু আসে আমার এই ভাষার উপর গবেষণা করে। তো স্বাভাবিকভাবে এই ভাষাটার স্বীকৃতি খুব দরকার, জরুরি দরকার। কারণ খুব অল্প মানুষই তো এগুলো কথা পায় না, প্রায় 2.5-3 কোটি মানুষই, সেটা সংখ্যাটা অনেক বড়। তো যদি হয়, তো 2.5-3 কোটি মানুষের জন্য এটা একটা বড় পাওনা হবে। তো নিশ্চিতভাবে আমিও এই সম্প্রদায়ের, আমার রাজবংশী কান্তাবলী মানুষ হিসেবে, এটা এই ভাষার যাতে স্বীকৃতি হয়, এর আগতম এগুলো নিয়ে সোচ্চার হয়েছিল, বা আগামী দিনে তো এই সোচ্চার হোক। কেন্দ্র সরকারও বিভিন্ন পর্যায়ে যেরকম জানানো, সেটাও আমি জানাম। আমরা চাই যে খুব তাড়াতাড়ি যাতে এই ভাষাটার স্বীকৃতি খুব তাড়াতাড়ি হয়। দাদা, একদম আমার শেষে চলে আসিছি পর্বের শেষে তুমি একটু জানিবার চান, এলা যে চাংড়া গেলা আছে, ছাওয়া গেলা আছে, উমরলা কি বেশি বেশি করিয়া রাজনীতি আসা দরকার, তোমার কি মনে করেছেন?
দেখো, একটা তো ঠিক যে রাজনীতি আসলে নিজের অধিকার সম্পর্কে, সমাজ জাতির অধিকার সম্পর্কে অনেক কিছু জানা যায়। সরকারি কি বিভিন্ন ধরনের কাজকর্ম হয়, কিভাবে হয়, সেগুলো অনেক কিছু জানা যায়। আর একটা বিষয় হচ্ছে যে সবাই ভাবে যে রাজনীতি মানেই হয়তো খারাপ লোকগুলো হয়তো রাজনীতির সাথে যুক্ত, সবাই হয়তো ঘুষখোর, সবাই হয়তো দুর্নীতির সাথে যুক্ত, এইভাবে। তো এইটাও কিন্তু সম্পূর্ণ না হয়, মানে পুরোপুরি সত্যি না হয়। কারণ রাজনীতির যদি ভালো লোকগুলো আসে আগামী দিনে, তাহলে কিন্তু রাজনীতির যেই পরিবেশটা, যে কলুষিত দূষিত পরিবেশ, এটাও কিন্তু আগামী দিনে ঠিক হবে। এবং সবাই মিলে যদি আমরা ভালো লোকগুলো যদি বেশিরভাগ রাজনীতির ময়দানে আসে, তাহলে নিশ্চিতভাবে রাজনীতির যে খারাপ লোকগুলো আছে সেগুলো ধীরে ধীরে কিন্তু সাইড হয়ে যাবে। এবং ভালো লোক আসলে, যেটা না খুব ভালো লোকগুলো একসাথে জড়ো হয়, তখন কিন্তু ভালো কাজগুলাই হবে। সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো হবে। তো সেই জন্য আমি নতুন, যে আমার নতুন প্রজন্মের যারাগুলো আছে, ভাই বোনগুলো আছে, এবং এরকম নিশ্চিন্তে রাজনীতি কোনো খারাপ, এটা তো কোনো পেশা নয়, এটা একটা জনসেবা, সাধারণ মানুষের পাশর দ্বারার যে একটা উপায়, প্ল্যাটফর্ম এটা। তো স্বাভাবিকভাবে তোমরা আসো এবং আসিয়া মনটা ভালো রাখো এবং ইচ্ছা, সদিচ্ছা ভালো রাখো, যে মানুষের পাশে আমরা দাঁড়াবো, মানুষের জন্য আমরা কাজ করবো। তাহলে রাজনীতির এই পরিবেশটাও কিন্তু ধীরে ধীরে ভালো হবে। এবং সবাই মিলিয়া আমরা এই আমার জাতির কাজ হোক, সমাজের কাজ হোক, দেশের কাজ হোক, রাজ্যের কাজ হোক, সব কিছু আমরা ভালো করিয়া করবো। কিন্তু সবার তোমার এই আবদার থাকবে, রাজনীতি ঘৃণা করা না হয়, রাজনীতির জায়া নিজের ভালো কাজগুলা করা, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য। আনন্দময় বর্মন দাদার কোনো এমন ঘটনা যেটা মনে পড়িলে এলাও ভালো লাগে বা এলাও একলা একলা হাসে? অনেক সময় হয় না যে কোনো ঘটনা মনে পড়লে একলা একলা হাসি, ওরকম কোনো ঘটনা কি আছে আনন্দদার সাথে এরকম ঘটেছে? ওই রকম তো কিছু নেই, তো অনেক সময় এমনি সাধারণ থাকার কারণে অনেক লোকে হয়তো চিনিয়ে পারে না, এবং বাড়িতে সে জিজ্ঞাসা করে যে এমএলএ স্যার আছে কি নাই, ঠিক না? তো তখন আমি ভাবো যে বসে না, কি আছে শুনি, তো একবার স্যারের সাথে দেখা হলে ভালো হয়। তো এই ধরনের বিভিন্ন লোক আসে, এই ধরনের হয়তো মই থাকার পরেও হয়তো মুখ চিনা পায় না। তো এগুলো মাঝে মাঝে যখন আমি একাই থাকাতে ভাবো যে এই মানুষ আসে হয়তো মোর সাথে কথা পায়, কিন্তু তারপরে মুখ চিনা পায় না। যখন আবার পরিচয় দেয় তখন আবার নিজেরা হয়তো একটু একটা ওরকম ঘটনা? এরকম অনেক ঘটনা আছে। যেমন বাড়িতে একবার একজন লোক বেশ সুন্দর করে আসছে, তুমি বাড়িতে বসে আছো, তো আসে বলছে যে আরেকজন লোক মোর সাথে আগতে দেখা করিবার আসছে, তো একটু বেশ সাজেগুজি ছিল আর কি। তো তো ওই লোকটাও, নতুন লোকটাও আসছে, তো আয়ও বসছে। তো যখন যায় সাজেগুজি আসছিল, তো হয়তো কথাবার্তা মোর সাথে কথা হয়ে গেছে, তো যখন চলে যাচ্ছে, তো তখন সেই লোকটা যায় বসে আছে, তা বলছে স্যার আপনার সাথে তো দরকার ছিল, আপনি চলে যাচ্ছেন? তো বলছে না না না, আমার সাথে দরকার ছিল না, আপনার তো এনার সাথে দরকার, আপনি এনার সাথে কথা বলুন। তো বলছে ও আসলে আমি তো বুঝতে পারিনি, আমি ভাবছি আপনি হয়তো এমএলএ স্যার। তো এই ধরনের এরকম অনেক ঘটনা আছে, এরকম ঘটে আর কি। তো এই ধরনেরই আছে, মাঝে মাঝে এইগুলো ঘটনা সাধারণত হয় আর কি। পাবলিক প্লেসে এরকম কোনো ঘটনা ঘটেছে? পাবলিক প্লেসে তো অনেক ঘটনা ঘটছে। যখন একবার আমি বিধানসভার প্রথম যাই, আমরা 8 জন এমএলএ বিধানসভা ঢুকেছি, তখন গেটের যে ওঠে অনেক পুলিশ সিকিউরিটি থাকে, আমরাও দেখা যায় যে দাদা আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? তো আমি কেন, আমি ভিতরে যাচ্ছি। কোথায় না, আপনি তো এমএলএ না, আপনি কেন যাচ্ছেন? তো বলছি না আমি যে এমএলএ না, আপনাকে কে বললো? কোথায় না, আমরা তো বুঝতে পারছি না, বাকি এমএলএদের যে একটা বেশ সাজ পোশাক থাকে, আপনি তো খুব সিম্পল ভাবে যাচ্ছেন। তো যাই হোক, পরে আবার অন্যর সাথে ভালো খাতির হয়, যে আমরা পরে চিনি যে আপনি এত সাদা সিধা ভাবে যান, ভালো, তো আমার সাথে একটা ভালো সম্পর্ক পরে হয়ে যায় আর কি। এখন তো সবাই চিনে। এই ধরনের অনেক ধরনের ঘটনা হয় আর কি, স্বাভাবিকভাবে সাধারণভাবে থাকলে লোকের চোখটা একটু অন্যরকম লাগে আর কি। তো এইগুলো কিছু কিছু ঘটনা আছে আর কি। সত্যি অরিজিৎ সিং এর পরে বোধহয় হয়তো আনন্দময় বর্মনই এত সাদাসিধা ভাবে রাস্তায় চলাফেরা করে। কারণ এরকম অনেক লোক আছে যারা সিম্পল থাকে, বিধানসভা তো অনেক এমএলএ আছে, এরকম অনেক মন্ত্রীও আছে এরকম সিম্পল থাকে। এতটা সাধারণ কি করি? দেখো, মানুষ তো সবাই সাধারণ, ঠিক আছে না? এটা না ভগবান কিছুদিনের জন্য সবাইকে পাঠাইছে, আবার কিছুদিন পরে সবাইকে আবার চলেও যাওয়ার হবে। তো ওই জন্য মনে হয় যে এই কয়েকটা দিনের জন্য নিজের একটু আভিজাত্য, অহংকার, এত কিছু দেখানোর তো কোনো মানে হয় না। স্বাভাবিক ভগবানের প্রতি সেই শ্রদ্ধা, বিশ্বাস আছে, এবং আমি চাই যে সারা জীবন যাতে এইভাবে সাধারণভাবে থাকার পরও সাধারণ লোকের সাথে যাতে মিলামেশাটা সারা জীবন এইভাবেই থাকে, এটাই চাওয়া আর কি। একদম দাদা কিন্তু ঠিক কইছে। 2 দিনকার আভিজাত্য নিয়ে কি হবে? আমার তো আসিছিতে 2 দিনের জন্য, সবার সঙ্গে মিলিমিশেই তো যাই, মিলিমিশি কাটি, একদম সাধারণ জীবন যাপন করলেই তো জীবনটা আরো সুন্দর হয়। দাদা কিন্তু একদম ঠিক সেই রকম মানছি, একদম সাদা সিধা সরল সরল। অসংখ্য ধন্যবাদ আনন্দময় বর্মন দা, আজি
এতটা সময় বাইর করিয়া আমার স্টুডিওতে আইছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ একজন বিধায়কের কাছে তুমি আগত কইসু যে সময় খুব সংকীর্ণ, সেটা না দাঁড়িয়া তোমরা আজি আইছে সময় দিছে, তার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের সমস্ত দর্শকলাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকিবার জন্য। চোখ রাখেন আমার চ্যানেলের পর্দায়। ধন্যবাদ। তো অনেক অনেক ধন্যবাদ।